হ্যালো এভরিবডি, প্রত্যেককে জানাই আজকের ভিডিও ক্লাসে আন্তরিকভাবে অভিনন্দন। আলোচনার শুরুতেই বলি, আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা রাখব সেটি হলো বায়োলজি অর্থাৎ জীবনবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে, আমি বোর্ডে লিখেছি, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি সেক্স ডিটারমিনেশন ইন ম্যান, অর্থাৎ পরবর্তী প্রজন্ম, পিতামাতা থেকে পরবর্তী যে প্রজন্ম, সেটা কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে, কিভাবে সেটা সৃষ্টি হয়। এই আলোচনা শুরুর আগেই প্রথমে একটু বলি, অনেক ফ্যামিলিতে আমরা দেখতে পাই যে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার পরে সেই দাম্পত্য জীবনে বেশ কিছু অসন্তুষ্টি প্রকাশ বা বেশ কিছু ঝামেলা নেমে আসে। সেটার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে দেখা যায় যে সেই ঝামেলার মূল কারণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে কোনো মাতা যদি প্রথম কন্যা সন্তান জন্ম দেয়, তারপরেই সেই ফ্যামিলির প্রত্যেকের আবার আশা যে হয়তো একটা পুত্র সন্তান হবে, কিন্তু সেখানে পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান জন্ম লাভ করে। এভাবে কোনো মাতা যদি পরপর পুত্র সন্তান না দিয়ে পরপর কন্যা সন্তানই জন্ম দেয়, তখন সেক্ষেত্রে সেই মাতাকেই দায়ী করা হয় সেই পরিবারের তরফ থেকে। কিন্তু আমাদের এটা প্রত্যেকের জেনে নেওয়া উচিত। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা রাখবো, প্রত্যেকে যদি আমরা ভালোভাবে সেই বিষয়টা বুঝি, তাহলে বুঝতে পারবো যে সেক্ষেত্রে কিন্তু কোনো মাতার ভূমিকা নেই। যে ফ্যামিলি বা যে পুরুষ ওই মাতার প্রতি অত্যাচার করে, তাকে নিপীড়িত করে, তার মূল কারণ কিন্তু আমরা যদি খুঁজে বের করে দেখি তাহলে দেখতে পাবো সেক্ষেত্রে কিন্তু পুরুষই দায়ী থাকে। তাহলে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা রাখব। তো আলোচনার শুরুতেই প্রথমেই আমরা বলবো বা জানবো যে এই যে একটা জীবন কিভাবে শুরু হয়, মায়ের পেটে বা মায়ের গর্ভে কিভাবে একটা জীবন শুরু হয়। সর্বপ্রথম তাহলে আমাদের জেনে নিতে হবে জনন কোষ সম্পর্কে একটু আমাদের ধারণা থাকতে হবে। সেই জনন কোষ দুই ভাগে ভাগ করব আমরা। জনন কোষ, এই জনন কোষকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে, বা এই জনন কোষকে আমরা গোনাডস বলি। গোনাডস অর্থাৎ জনন গ্রন্থি। এই গোনাডস অর্থাৎ জনন গ্রন্থি থেকে জনন কোষ উৎপত্তি লাভ করে। এখন জনন কোষ দুই রকম হয় বললাম, এক হচ্ছে শুক্রাণু আর আরেকটা হচ্ছে ডিম্বাণু। এই শুক্রাণু উৎপন্ন হবে পুরুষ দেহ থেকে আর ডিম্বাণু উৎপন্ন হবে স্ত্রী দেহ থেকে। এই দুটো শুক্রাণু এবং এই যে ডিম্বাণু পরস্পর যখন নিষেক কাজ সম্পন্ন করে, অর্থাৎ যৌন জনন সম্পন্ন হয়, একটা পুরুষ দেহ এবং একটা স্ত্রী দেহ স্থায়ীভাবে যখন মিলিত হয়, তখন পুরুষ দেহ থেকে শুক্রাণু আর স্ত্রী দেহ থেকে ডিম্বাণু বের হয়। সে শুক্রাণু আর ডিম্বাণু পরস্পরের সঙ্গে ফার্টিলাইজেশন বা নিষেক ক্রিয়া সম্পন্ন করে, তার মধ্য দিয়ে মাতৃগর্ভে একটা টুয়েন, এটা ছিল এন সংখ্যক হ্যাপ্লয়েড পরস্পরের সঙ্গে মিলিত হয়ে গঠন করে 2n, অর্থাৎ যেটাকে আমরা বলি জাইগোট বা ভ্রূণাণু বলতে পারি আমরা। জাইগোট বা ভ্রূণাণু, মাতৃগর্ভে এই জাইগোট বা ভ্রূণাণু, সেখানে এবার মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তারপরে স্টেপ বাই স্টেপ মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা ইত্যাদি দশাগুলা অতিবাহিত করার পরে মায়ের গর্ভে একটা পূর্ণাঙ্গ শিশু তৈরি হয়। তো
তো সেই শিশু প্রাথমিক অবস্থায় আমরা সেটা পুত্র সন্তান না কন্যা সন্তান হবে সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু জাইগোটের যখন বিভাজন ঘটে একটা পূর্ণাঙ্গ শিশু গঠিত হয় তখন কিন্তু আমরা বাহ্যিকভাবে বলে দিতে পারি যে সেটা মানে বাহ্যিক কিছু গঠন পরিকাঠামো আছে পুরুষ দেহের আর স্ত্রী দেহের ক্ষেত্রে, সেই গঠন পরিকাঠামো দেখে আমরা কিন্তু বলতে পারি অনেকটা যে সেটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে। তো যাই হোক, কি করে আমরা বুঝবো সেটা আমরা জেনে নেব। তো প্রথমেই আরো একটু বলি যে আমাদের আরো একটু জানতে হবে ক্রোমোজোম সম্পর্কে, অর্থাৎ এই যে ক্রোমোজোম এই ক্রোমোজোমকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেহ ক্রোমোজোম, একটাকে বলবো দেহ ক্রোমোজোম, আর আরেকটা হচ্ছে যৌন ক্রোমোজোম। দেহ ক্রোমোজোমের কাজ আমরা প্রত্যেকেই জানি, দেহজ বৈশিষ্ট্য নির্ধারণ করবে, অর্থাৎ আমাদের পুরুষ দেহ বা স্ত্রী দেহ যাই হোক না কেন প্রত্যেকের যে নির্দিষ্ট বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করবে। আর যৌন ক্রোমোজোম বা এর আরো নাম আছে সেক্স ক্রোমোজোম বলতে পারি আমরা, একে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বলতে পারি, সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। এই সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম আবার দুই রকম হয়। কেন দুই রকম হয়? তার কারণ এক পুরুষ দেহে আর স্ত্রী দেহে। পুরুষ দেহে সেটা হয় এক্স এবং ওয়াই প্রকৃতির, আর স্ত্রী দেহের ক্ষেত্রে হবে দুটি একই এক্স এবং এক্স প্রকৃতির। আর এই পুরুষ দেহে দুই ধরনের এক্স ক্রোমোজোম, তাই দুই রকম গ্যামেট উৎপন্ন হবে। একটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত গ্যামেট আর আরেকটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম বাহিত গ্যামেট, যার জন্য আমরা এই পুরুষ দেহের এই যে গ্যামেট সেটাকে আমরা বলবো হেটারো গ্যামেটিক পুরুষ বা হেটারো গ্যামেটিক মেল। এটাকে আমরা বলবো হেটারো গ্যামেটিক মেল, অর্থাৎ MALE মেল, হেটারোগ্যামেটিক মেল। আবারও বলি, পুরুষ দেহে এক্স এবং ওয়াই, পুরুষ দেহে এক্স এবং ওয়াই দুটো দুই রকমের গ্যামেট উৎপন্ন হয়, তার জন্য এদের আমরা বলবো হেটারোগ্যামেটিক মেল। আর স্ত্রী দেহের ক্ষেত্রে দুটো একই প্রকৃতির গ্যামেট, দুটোই এক্স এবং এক্স প্রকৃতির, অর্থাৎ এটাকে আমরা বলবো হোমো গ্যামেটিক ফিমেল, FEMALE ফিমেল। তাহলে যৌন ক্রোমোজোম এটা আবার দুই রকম হয় বললাম, হেটারোগ্যামেটিক আর হোমোগ্যামেটিক। এখন আমরা চলে আসব যে পরবর্তী প্রজন্ম তাহলে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান, সেক্ষেত্রে কার ভূমিকা অর্থাৎ কোন ক্রোমোজোমের ভূমিকা রয়েছে। তাহলে আমরা এটা জানতে হলে একটা ছকের মাধ্যমে চলে আসি। প্রথমেই তাহলে আমরা এখানে লিখি একটা পুরুষ দেহ, আর এখানে লিখলাম স্ত্রী দেহ, বা এটাকে আমরা বলতে পারি পিতা, আর এটাকে ধরে নিতে পারি মাতা। এখন আমরা জানি পুরুষ দেহে মোট ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ একটি মানুষের দেহে মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি, বা আমরা যদি জোড়া হিসেবে বলি তাহলে 23 জোড়া, তাহলে 23 জোড়া বা 46টি। তাহলে ক্রোমোজোমের বিন্যাসটা কিভাবে থাকে, অটোজোম কতটা থাকবে, আর এই যে যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম কতটা থাকবে একটু আমরা দেখে নেই। এখানে 2n অর্থাৎ ডিপ্লয়েড মোট এখানে থাকবে 46টি। ঠিক তেমন এখানেও 2n সমান
46টি। এটার ক্রোমোজোমের বিন্যাস যদি ঘটায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকছে 44টি অটোজোম প্লাস দুটি হবে বা এক জোড়া হবে এই যে লিখেছি আমরা যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম। তাহলে দুটি পুরুষদের ক্ষেত্রে হয় বলেছি এক্স আর ওয়াই এক জোড়া, তাহলে এখানে হবে এক্স ওয়াই। এটা হচ্ছে ক্রোমোজোমের বিন্যাস পুরুষদের। আর স্ত্রীদের ক্ষেত্রে ঠিক তেমনই হবে 44টি অটোজোম প্লাস দুটোই, যেহেতু এরা হচ্ছে হোমোগ্যামেটিক ফিমেল তাই দুটোই হবে এক্স এক্স প্রকৃতির। এখন এখানে মাইটোসিস কোষ বিভাজন মিওসিস কোষ বিভাজন ঘটবে, দিয়ে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটবে অটোজোম, অর্থাৎ এখান থেকে উৎপন্ন হবে 44 থেকে ডিভাইডেশন হয়ে ক্রোমোজোম 22টি অটোজোমে পরিণত হবে, তার সঙ্গে এখান থেকে একটা এক্স ক্রোমোজোম প্লাস এক্স। এটা এক ধরনের গ্যামেট উৎপন্ন করবে। আর 22 পড়ে থাকলো এখানে আরো বাকি, আর আরেকটা এখানে পড়ে থাকছে ওয়াই ক্রোমোজোম, যৌন ক্রোমোজোম। তাহলে আরেকটা ওয়াই ক্রোমোজোম বাহিত গ্যামেট, অর্থাৎ পুরুষ দেহ দুই রকম গ্যামেট উৎপন্ন করতে পারে। স্ত্রী দেহের ক্ষেত্রেও 22টি অটোজোম প্লাস একটা এক্স, আর একটাও হবে 22টি অটোজোম প্লাস এক্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পুরুষদের ক্ষেত্রে একটা এক্স প্রকৃতির গ্যামেট, স্ত্রী দেহের ক্ষেত্রে একটা ওয়াই প্রকৃতির গ্যামেট। আর পুরুষ দেহে একটা এক্স একটা ওয়াই, আর স্ত্রী দেহে দুটোই এক্স এক্স। অর্থাৎ এখানে হোমোগ্যামেটিক ফিমেল আর হেটারোগ্যামেটিক মেল, এরা দুই রকম গ্যামেট উৎপন্ন করছে, এরা দুটো একই রকম গ্যামেট উৎপন্ন করছে। এখন এবারে আমরা জানি একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করবে বা ফার্টিলাইজেশন ঘটাবে, সেক্ষেত্রে কোন ক্রোমোজোম গঠিত শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলে পরবর্তী জেনারেশনটা কি হবে আমরা একটু দেখে নেই। তো প্রথমে যদি দেখি যে কোনো পুরুষ দেহে উৎপন্ন যে শুক্রাণু সেটা যদি এক্স ক্রোমোজোম হয়, অর্থাৎ এটা প্রথমে যদি ভেবে নেই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক্স, এই এক্স ক্রোমোজোমের সঙ্গে আমরা যদি স্ত্রী দেহের এক্স ক্রোমোজোম বাহিত একটা শুক্রাণু আর এই যে ডিম্বাণু, অর্থাৎ পুরুষ দেহের শুক্রাণুটা হচ্ছে এক্স প্রকৃতির আর স্ত্রী দেহের ডিম্বাণুটা হচ্ছে এক্স প্রকৃতির। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 22 যোগ 22, 44টি অটোজোম যোগ এখানে একটা এক্স আর ওখানেও আছে এক্স। এরকম যদি ঘটে, বা এটার ক্ষেত্রে যদি আমরা আবার এটাও দেখাই একই ঘটনা ঘটবে, অর্থাৎ এক্ষেত্রেও 44টি অটোজোম প্লাস এক্স, এক্ষেত্রে হবে কন্যা সন্তান, যেহেতু দুটোই এক্স প্রকৃতির। আর যদি এরকম ঘটনা হয় এক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের সঙ্গে এক্স ক্রোমোজোম এরকম ঘটে, তাহলে 22 আর 22 44 অটোজোম, 44টি অটোজোম তার সঙ্গে একটা ওয়াই আর একটা এক্স, অর্থাৎ এক্স ওয়াই। আবার একই রকম ভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি 44টি অটোজোম প্লাস এক্স ওয়াই, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে পুত্র সন্তান। অর্থাৎ এই ছকের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে একটা পুরুষ দেহে উৎপন্ন শুক্রাণু, অর্থাৎ এটা যদি শুক্রাণু হয় আর এটা যদি ডিম্বাণু হয়, অর্থাৎ একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করবে। তো শুক্রাণু হয় পুরুষ দেহে,
এটা হয় পুরুষ দেহে আর এটা হয় স্ত্রী দেহে। তো পুরুষ দেহে উৎপন্ন শুক্রাণু সেটা যদি এক্স প্রকৃতির হয় তাহলে আমরা জানি যে ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা থাকে না, যেহেতু মায়ের দুটোই কিন্তু এক্স প্রকৃতির গ্যামেট থাকে, অর্থাৎ এক্স প্রকৃতির ডিম্বাণু উৎপন্ন করে। তাহলে সেক্ষেত্রে যদি এক্স ক্রোমোজোম বাহিত পুরুষ দেহ থেকে গ্যামেট উৎপন্ন হয়ে এক্স ক্রোমোজোম বাহিত হয়ে স্ত্রী দেহের যে ডিম্বাণু এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কন্যা সন্তান হবে। আর যদি পুরুষ দেহ ওয়াই ক্রোমোজোম ছাড়ে, অর্থাৎ ওয়াই ক্রোমোজোম বাহিত শুক্রাণু ছাড়ে এবং স্ত্রী দেহের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, ডিম্বাণু বলতে এক বাক্যে ধরে নিব সেটা এক্স ক্রোমোজোম বাহিত হবে, তাহলে মিলিত হলে সেখানে উৎপন্ন হবে পুত্র সন্তান। তাই আমরা এখান থেকে উপলব্ধি করতে পারছি বা বুঝতে পারছি যে প্রধান ভূমিকা পরবর্তী জেনারেশনের জন্য কিন্তু একেবারে যেটা প্রধান ভূমিকা থাকে সেটা হচ্ছে পুরুষ দেহে উৎপন্ন এই ওয়াই ক্রোমোজোম বাহিত গ্যামেট, অর্থাৎ ওয়াই ক্রোমোজোম বাহিত গ্যামেট যদি মিলিত হয় তবেই সেক্ষেত্রে পুত্র সন্তান হবে, আর যদি এক্স ক্রোমোজোম মিলিত হয় তবেই সেক্ষেত্রে কন্যা সন্তান হবে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোনো একটা দাম্পত্য জীবনে পরবর্তী জেনারেশন আমরা জানি প্রত্যেকে বংশের ধারা অক্ষুণ্ণ রাখার জন্য এটা আমাদের বিশেষ বৈশিষ্ট্য বা একটা অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বংশ পরম্পরা বা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। সেই ক্ষেত্রে পুত্র সন্তান জন্ম লাভের জন্য পুরুষ দেহই কিন্তু দায়ী, এক্ষেত্রে কিন্তু কোনো মাতা বা কোনো মা দায়ী নয়। যদি এরকম কোনো ফ্যামিলিতে অসন্তুষ্টির প্রকাশ ঘটে তাহলে আজকে আমরা ক্রোমোজোমের এইভাবে গঠন বিন্যাস করে তার সঙ্গে আমরা ছক করে দেখিয়ে দিতে পারবো যে কোন ধরনের গ্যামেটের সঙ্গে মিলিত হলে সেটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, সেটা কিন্তু আমরা বুঝিয়ে দিতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের মতো ক্লাস। Thank you everybody for watching this class.